সন্দীপের বৌদি সুনিতা খুবই বদমেজাজি মহিলা ছিলেন। সন্দীপের মা বাবা ছিল না, তাই সে দাদা বৌদির কাছেই থাকত। সুনিতার এই বদমেজাজের জন্য সন্দীপ মনে মনে কষ্ট পেত। আমি তো এবারে ঝি, সারাদিন কাজ করেই যাই। যখন সব জামা কাপড় মেশিনে ধোয়া হয়ে গেল, তখন ঠাকুরপোর জ্ঞান ফিরল যে ওর শার্ট ধুতে হবে। বৌদি, আমি তো তোমাকে কালকে রাত্রে বললাম যে কাপড় ধোয়ার সময় আমাকে একটু জানাতে। শোনো ঠাকুরপো, আমি টিভি বা রেডিও নয় যে কনস্ট্যান্ট তোমাকে খবর দিতে থাকবো। নয় নিজে খবর রাখো, আর না হলে খবর করার লোক নিয়ে এসো। তখনই প্রতিবেশী শিখা মুখে চিন্তার ভাঁজ নিয়ে ওদের বাড়িতে আসে। সন্দীপ, বাবা যেন কেমন করছেন আর কিছু বলছেন না। কি? চলো, আমি দেখছি, তুমি ভয় পেও না। শিখা আর সন্দীপ প্রতিবেশী হওয়ার সাথে সাথে ভালো বন্ধুও ছিল, কারণ দুজনে একসাথেই বড় হয়েছে। ছোটবেলা থেকেই শিখার মা ছিল না, আর আজকে বাবাও চলে গেলেন। কিন্তু শিখার বাবা মারা যাওয়ার আগে শিখার হাত সন্দীপের হাতে দিয়ে যান। কিন্তু ওরা বিয়ে করে বাড়িতে আসতেই, এই নাও, আগে থেকেই বাড়িতে একটা অকর্মণ্য কি কম ছিল যে আবার একটা ভিখিরি মেয়েকে তুলে নিয়ে এলো। সুনিতার এই কথা সন্দীপ আর শিখা শুনে নেয়। ওই দিন থেকে সুনিতা প্রতিদিনই ওদেরকে কথা শোনাতো। দিদি, বিয়ের পরদিন থেকেই শুনছি যে আমরা দুজন তোমার ওপর বোঝা। না শুনতে হলে চলে যাও না দুজনে, কে বারণ করেছে? ঠিক আছে শিখা, এখন থেকে আমরা তোমাদের বাড়িতেই থাকবো। ওই দিনই সন্দীপ নিজের বাড়ি ছেড়ে দেয় আর শিখাদের বাড়িতে গিয়ে থাকতে লাগে। কিন্তু যাই হোক, কাজ তো করতেই হবে। শোনো না, তুমি বাবার কাজটাই করো। বাবা বাজারে মটর পনির আর পুরি বিক্রি করত। বাবাকে মার্কেটে সবাই জানতো। কিভাবে বাবা কাজ করত আমি তোমাকে বলে দেব। কিছু তো একটা করতেই হবে। তোমার কতই না কষ্ট হচ্ছে শিখা, সব তোমাকেই করতে হচ্ছে। আমার কাছে একটাও পয়সা নেই। এরপর সন্দীপ কাজটা শুরু করার জন্য কিছু টাকা ধার নেয়, আর কিছুদিনের মধ্যেই সন্দীপ ওর শ্বশুরের কাজটা নিজে শুরু করে দেয়। এমনকি শিখাও বাড়ির সমস্ত কাজ শেষ করে সন্ধেবেলায় সন্দীপকে সাহায্য করার জন্য ঠেলায় চলে আসতো। এমনই একদিন সন্ধেবেলা, এখানে আগে একজন বৃদ্ধ লোক ঠেলা দিত না, এখন তুমি দিচ্ছ? দাদা, উনি আমার শ্বশুর ছিলেন, কয়েক মাস আগে মারা গেছেন। আচ্ছা, খুবই দুঃখের ব্যাপার, কিন্তু একদিক থেকে একটা ভালো ব্যাপার যে তুমি ওনার স্বপ্নটাকে বাঁচিয়ে রাখছো, ওনার দোকানটাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছ। এইভাবেই ধীরে ধীরে সন্দীপের দোকানে ও শ্বশুরের সময়কার সব খদ্দেররা ফিরে আসতে লাগলো। এইভাবেই সন্দীপের ব্যবসা চলতে লাগলো, আর ওদের অনেক উপার্জন হতে লাগলো। এইসব দেখে সুনিতার মনে সন্দীপ আর শিখার জন্য হিংসা জাগলো। ও ওদের কাজ খারাপ করতে চাইলো। তাই একদিনও সন্দীপের দোকানে পৌঁছেই গেল, যখন লোকেরা পুরি আর তরকারি খাচ্ছিল। বৌদি, তুমি এসো না। হ্যাঁ, ভাবলাম আমার দেওর নতুন কাজ শুরু করেছে, যাই একবার দেখে আসি। আরে বাহ, মটর পনির আর পুরীর গন্ধে তো আমার খিদে পেয়ে গেল। কি দারুণ গন্ধ বেরিয়েছে। আচ্ছা দাঁড়াও বৌদি, আমি তোমার জন্য এক প্লেট দিচ্ছি। এই বলে সন্দীপ খুশি মনে তার বৌদিকে একটা প্লেট সাজিয়ে দিল। তখনই সুনিতা ওর পার্স থেকে একটা মরা টিকটিকি বার করে খাবারে মিশিয়ে চিৎকার করতে লাগলো। এ কি ঠাকুরপো, মটর পনিরে যে মরা টিকটিকি? তুমি বিষাক্ত মটর পনির খাওয়াচ্ছ? আরে কেউ ওই মটর পনির খাবে না, ওদের তো বিষ মেশানো, টিকটিকির বিষ। এসব করছো তুমি? একটু পরিষ্কার করে করতে পারো না? লোকেদেরকে এইসব খাইয়ে কি মারবে? একদম পরিষ্কার পরিচ্ছন্নতায় খেয়াল রাখো না, তাই তো মটর পনিরের মধ্যে টিকটিকি পড়েছে। এই সবাই ওর ভিডিও করো তো, পুলিশকে কমপ্লেন করতে হবে। আর কেউ খাবে না এসব। সুনিতা বৌদি, আমি জানি তুমি এটা ইচ্ছা করে করেছো, কারণ তুমি আমায় হিংসে করো। আরে আমি তোমার আপন দেওর, তাও তুমি আমায় হিংসে করো? তোমরা আমার কথা শোনো, আমরা এখানে খুব সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই, এবং এতে আমার স্ত্রী শিখাও আমার সাহায্য করে, বিশ্বাস করো। তখনই সেখানে শিখা চলে আসে, কিন্তু ততক্ষণে সবাই সন্দীপকে মারতে শুরু করে দিল। শোনো ঠাকুরপো, এই অন্যায়ে আমি কিন্তু তোমার সাথে নেই। তোমার ভুলের জন্যই মটর পনিরের টিকটিকি পড়ে আছে। এসব তুমি কি বলছো দিদি? তোমার তো লজ্জা পাওয়া উচিত। তুমি আমার স্বামীর ওপর মিথ্যা অপবাদ দিচ্ছ, যাতে ওর কাজটা বন্ধ হয়ে যায়। কই, কি টিকটিকি দেখি তো একবার আমি। শিখার এই কথা শুনে সুনিতা একটু ঘাবড়ে যায়, কারণ টিকটিকি দেখলে লোকে তো দূর থেকেই ভয় পেয়ে যায়। আসল সত্যিটা এই ছিল যে লোকেরা যেটাকে আসল টিকটিকি ভেবে ভয় পাচ্ছিল, সেটা ছিল নকল টিকটিকি। আরে এটা দেখার কি আছে? আমার পাত্রে পড়েছে, আমি ফেলে দেব। তুমি দূর থেকে দেখো, হাত দিও না, হাতে বিষ লাগবে। তোমার মিথ্যে অপবাদে বিষ তো ছড়িয়েই পড়েছে, আমি হাতে নিয়েই দেখব। এই বলে শিখা সাহস দেখিয়ে মটর পনির থেকে
টিকটিকিটা তুলেই ফেললো। এই দেখুন, এটা নকল টিকটিকি, যেটাকে দেখতে পুরো আসলের মতো, কিন্তু এটা প্লাস্টিক দিয়ে তৈরি। এই দেখুন। আরে হ্যাঁ, এটা তো নকল টিকটিকি। তার মানে এই মহিলা দোকানদাদাকে বদনাম করার জন্যই এসব করেছে। কি অসভ্য মহিলা রে বাবা! হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। উনি আমার যা, আর উনি আমাদের খুব হিংসে করেন, তাই কাজটা বন্ধ করে দেওয়ার জন্যই এসব করেছে। আরে তাহলে তো একে পুলিশে দেওয়া উচিত। আজকে যদি আপনি সত্যিটা প্রমাণ করতে না পারতেন তাহলে তো আপনার স্বামীর ব্যবসাই বন্ধ হয়ে যেত। দিদি, আমি চাইলে এখনই পুলিশকে ডাকতে পারি, কিন্তু আমার মন তোমার মতো এত ছোট নয়। তাই তুমি এখান থেকে চলে যাও, আর তোমার সাথে আমাদের কোনোদিনের সম্পর্ক নেই। শিখা ঠিক বলছে বৌদি। এই কাজটা করে তুমি আমাদের সম্পর্কটাই নষ্ট করে দিলে। তোমাকে বৌদি বলতে আমার লজ্জা করছে। হ্যাঁ, আর কোনো সম্পর্ক নেই তোমার সাথে। এইসব শুনে সুনিতা লজ্জা পেয়ে ওখান থেকে চুপচাপ করে চলে গেল। আর ওই দিন থেকে সন্দীপ তার দাদা বৌদির সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে, আর আবার মন দিয়ে নিজের কাজ করতে থাকে। সকালবেলা বরযাত্রীতে ভরা একটা বাস গ্রামে এলো। এক এক করে সব বরযাত্রীরা গাড়ি থেকে নেমে নিজেদের বাড়িতে চলে যায়, কিন্তু গজেন্দ্র তার নতুন বউ, মা বাবা আর বোন বাসেতেই বসে থাকে। আমরা কি বাসেই বসে থাকবো? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। এই শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কিছুই বলল না। আপনারা কিছু বলছেন না কেন? আমি আমার শ্বশুর বাড়ি দেখব। চলো না, আমরাও বাস থেকে নামি। বৌদি, এই বাসই তোমার শ্বশুর বাড়ি, আমাদের কোনো ঘর নেই। এই শুনে মমতার পায়ের নিচে মাটি সরে যায়। ওদের কাছে যখন বাস ছিল, তাহলে বাড়ি কেন নেই? আর এখন কি মমতা সারা জীবন বাসেই কাটাবে? আসল ঘটনাটা কি, এটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। কয়েক বছর আগে গজেন্দ্র রামপুর গ্রামে তার মা বাবা আর বোনকে নিয়ে একটি মাটির বাড়িতে থাকত, আর সে একজন বাস ড্রাইভার ছিল। চলে এসো রামপুরবাসীরা, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। রামপুর যাবে তো? আরে কাকু, তুমি কালা নাকি? চিৎকার করে করে বলছি, শুনতে পাচ্ছ না? তোমরা ড্রাইভাররা কি ঠিকভাবে কথা বলতে জানো না নাকি? আমি তো শুধু একবার জানতেই চাইলাম। তাড়াতাড়ি বাসে বসো, বাস এক্ষুনি ছেড়ে দেবে। কি জীবন রে ভাই, কন্ডাক্টর আর বাস ড্রাইভার সবই আমি। এই বলেই সে বাস চালু করলো, আর কিছুক্ষণের মধ্যেই রামপুর গ্রামে পৌঁছে গেল। চলো, রামপুর চলে এসেছে। এরপরে সবাই বাস থেকে নেমে গেলে গজেন্দ্র বাসটাকে নিজের কুঁড়েঘরের পাশে দাঁড় করালো, আর ও ঘরে গেল। ঘরে গিয়ে দেখলো যে ঠাকুরমশাই এসেছে। আরে ঠাকুরমশাই আপনি? কিন্তু আমরা তো কোনো পূজা আর্চা করবো না, তাহলে আপনি? বাবা গজেন্দ্র, আমি পুজোর জন্যে নয়, আমি তোমার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এখন তো তুমি বাস ড্রাইভার হয়ে গেছো, এবার তো বিয়ে করে নাও, এরপরে তো তোমার বোনেরও বিয়ে দিতে হবে। পুরোহিত মশাই, আমি এই বাসের মালিক না, আমি এই বাস ভাড়াতে চালাই। বাবা, তোর থেকে গরিব ছেলেরাও এই গ্রামে বিয়ে করেছে। আমরা চাই বেঁচে থাকতে থাকতে তোদের ভাই বোনদের বিয়ে দিয়ে যেতে। মা বাবা, তোমরা সবসময় এইরকম ভাবেই বলো, আর আমি তোমাদের কথা শুনেও নি। ঠিক আছে পণ্ডিত মশাই, চলুন বাসে গিয়ে বসুন, এক্ষুনি যাব আমরা মেয়ে দেখতে। আরে বাবা, তোমার তো দেখছি অনেক তাড়া, দাঁড়াও রাতটা কাটুক তারপর যাব। আরে পণ্ডিত মশাই, আমি একজন ড্রাইভার মানুষ, না জানে কখন সময় পাবো, তাই মেয়ে দেখতে এক্ষুনি চলুন। এই বলে সে সবাইকে জোর করে বাসে বসালো আর মেয়ে দেখতে গেল। মেয়ের নাম মমতা ছিল। দুই পরিবারেরই একে অপরকে পছন্দ হয়, আর ওই দিনই বিয়ে ঠিক হয়ে যায়। আস্তে আস্তে গজেন্দ্রর বিয়ের কথা গোটা গ্রাম জানতে পারে, আর গ্রামের সবাই ওকে খুব ভালো করেই চিনত। আর এই খবর গ্রামের প্রধানের কাছেও গেল। মুন্সি, শুনলাম কালকে নাকি গজেন্দ্র বিয়ে করতে যাচ্ছে। প্রধান মশাই, আপনিও নাকি বলেন না? বেচারা তো বিয়ের কার্ড দিয়েই গেল, আমাদেরও তো যেতে হবে। যখন বিয়েই হবে না তখন বরযাত্রী কি করে যাব? মানে ঠিক বুঝলাম না প্রধান মশাই। এই মুন্সি, মনে আছে অনেক বছর আগে যখন গজেন্দ্র কিছুই করতো না, তখন একবার ওর মার শরীর খারাপ হয়েছিল, আর ও আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিল, সেটা এখনো শোধ দেয়নি। এখন তো বাস ড্রাইভারও হয়ে গেছে, বিয়েও করতে যাচ্ছে, তার মানে অনেক পয়সা নিশ্চয়ই হয়েছে ওর। এই সুযোগ, বিয়ের আগে ওর কাছ থেকে পয়সাটা নিতে হবে, নাহলে তো বিয়ের পরও দিতেই চাইবে না। এই সুযোগ। আর বাবু, এই কাগজে তো এটাও লেখা আছে যে ও সময় মতো ধার শোধ না করতে পারলে ওর বাড়ি ঘর সব আপনার হয়ে যাবে। বলছিলাম, তা আপনি বললে আজকেই নিয়ে নিই, কি বলেন? চল, আজকে বিকেলে আমি তোর সাথে ওর বাড়ি যাব,
যদিও টাকা পয়সা শোধ করে দেয় তাহলে তো ভালো, আর না হলে ওর বাড়িঘর সব নিয়ে নেব। সন্ধেবেলা গজেন্দ্র যখন বাস চালিয়ে বাড়িতে এলো তখন গ্রাম প্রধান আর মুন্সি ওদের বাড়িতে এলো। দেখো গজেন্দ্র, এখনো অবধি আমরা তোমাকে কিছু বলিনি, কিন্তু আমাদের এগ্রিমেন্টের আজকে শেষ দিন। হয় তুমি ভালোই ভালোই টাকা দিয়ে দাও, না হলে তোমার বাড়ি জমি সব আমার। প্রধান মশাই, এত টাকা আমি এখন একসাথে দিতে পারবো না। সবে আমি 6 মাস আগে বাস চালানো শুরু করেছি। বিয়ের পর আস্তে আস্তে আপনাকে সব দিয়ে দেবো। কিন্তু এই কাগজে আজ অবধি সময় ছিল তোমার, তাই টাকা পয়সা না থাকলে বাড়ি খালি করো। প্রধান মশাই, আমরা সমস্ত গ্রামবাসীরা এক পরিবারের মতো থাকি, আমাদের এইটুকু তো ভরসা করুন। পরিবার ভাবি বলেই তো এতদিন আপনাদের কিছু বলিনি। আর আইন কানুন বলেও তো একটা জিনিস আছে নাকি? হয় পয়সা শোধ করে দাও, না হলে আজ রাতের মধ্যেই আমরা ঘর খালি করিয়ে নেব। মুনিম, কি বলো, আরো 2 ঘন্টার সময় দিয়ে দিই? চলো। এই বলে গ্রাম প্রধান আর মুন্সি ওখান থেকে চলে যায় আর গজেন্দ্রের পরিবার চিন্তায় পড়ে যায়। দাদা, কাল যে তোর বিয়ে, আজকে যদি বাড়িটা হাতছাড়া হয়ে যায় তোর বিয়েটাও তো ভেঙে যাবে। আর হলো ঠিক এটাই। 2 ঘন্টা পর প্রধানের সব লোকজন এলো আর ওদের সমস্ত জিনিসপত্র ঘর থেকে ছুঁড়ে ফেলে দিল। এরপর গোটা পরিবার সমস্ত জিনিসপত্র নিয়ে বাসে এলো আর গ্রাম থেকে চলে গেল, কারণ এছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা ছিল না। এরপর গজেন্দ্র বাসে করেই বরযাত্রী নিয়ে বিয়েতে গেল আর বিয়ে করে ফিরে এলো। ও এই ব্যাপার, চিন্তা নেই, এখন আমিও তোমাদের পরিবারের অংশ, সুখেও দুঃখেও। এরপর ওরা বাসেই থেকে গেল। পরের দিন, এই বাসটা তো আমার না, আর উপার্জনের জন্য আমাকে বাস চালাতে যেতেই হবে, না হলে যে মালিক বাসটাই কেড়ে নেবে। তুমি বাস নিয়ে যাও, আমরা সবাই জঙ্গলেই থাকবো। বৌমা, তুমি তো বুদ্ধিমতী মেয়ে। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে এক্ষুনি বাপের বাড়ি পালিয়ে যেত। সত্যি বৌদি, তুমি খুবই ভালো। ওই দিন থেকেই গজেন্দ্র দিনে বাস চালাতো আর রাত্রিবেলায় ওই বাসটাকে জঙ্গলে নিয়ে আসতো। অনেকদিন পর্যন্ত এইভাবেই চলতে লাগলো। তারপরে একদিন বাসের মালিক বলল, গজেন্দ্র, এখন আমি বাস পার্কিং এর জন্য প্লটটা কিনে নিয়েছি, তাই এখন থেকে বাস চালানোর পর রাত্রে তুমি এখানেই বাসটা পার্কিং করে দিও। এই শুনে গজেন্দ্র খুব চিন্তায় পড়ল, কারণ বাসটাই তো এখন ওর ঘর ছিল। তাই গজেন্দ্র সব কথা তার মালিককে বলে। মালিক, আমার সদ্য বিয়ে করা বউ বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, হয়তো আমি বাস না নিয়ে গেলে রাত্রে ওরা থাকবে কোথায়? গজেন্দ্র, তোমার সাথে এত বড় একটা ঘটনা হয়ে গেল, বিয়ের রাতেই ওই প্রধান তোমার বাড়ি ঘর সব নিয়ে নিল, আর তুমি আমাকে জানাওনি। তুমি আমার পরিবারের মতো। তুমি আসার পর আমি 2টো বাস থেকে 4টে বাস করে ফেলেছি। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি নিয়ে গিয়ে ওই টাকা ওই প্রধানের মুখে মারো আর নিজের বাড়িঘর নিয়ে নাও। মালিক, আপনি যে আমার কাছে ভগবান, জানি না কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো। এতে ধন্যবাদ জানানোর কিছু নেই, এই পয়সা তুমি আমাকে ফেরত দেবে ধীরে ধীরে। যাও, এখন গিয়ে নতুন বউকে তার শ্বশুর বাড়িতে নিয়ে এসো, আর খুব তাড়াতাড়ি টাকা জমিয়ে নিজের বাড়িটাও ঠিক করে তোলো, আর তারপর তুমিও একটা বাস কিনে ফেলো। আমি চাই না যে আমার প্রত্যেক ড্রাইভার সবসময় ড্রাইভারই থাকুক। ওই রাতেই গজেন্দ্র প্রধানকে টাকা দিয়ে বাড়িটা ছাড়িয়ে নিল, আর গজেন্দ্র তার পরিবারকে নিয়ে আবার নিজের বাড়িতে হাসি খুশি ভাবে থাকতে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।